বিসিবি সভাপতি ফারুকের মনোনয়ন বাতিল করে প্রজ্ঞাপন, সম্ভাব্য সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এখনো দেশে বাধাগ্রস্ত হচ্ছে গণতন্ত্র, খালেদা জিয়া, নির্বাচন হোক ডিসেম্বরের আগেই, তারেক রহমান। শপথ না হলে আজ থেকে তীব্র আন্দোলন, ইশরাক, রায়ের কপি পেলে আইন দেখে সিদ্ধান্ত সিএসি। দিনরাত অবিরাম বৃষ্টি, ডুবে গেছে ঢাকার অলিগলি, শুক্রবার দিনভরও চলবে একই অবস্থা, আবহাওয়া অধিদপ্তর। আসসালামু আলাইকুম, নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। শুরুতে বিসিবি প্রসঙ্গ। বিসিবি সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলো ফারুক আহমেদকে। বৃহস্পতিবার রাতে একটি প্রজ্ঞাপন জারি করে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ। এর আগে ফারুক আহমেদের উপর অনাস্থা প্রকাশ করে জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি দিয়েছিলেন ৮ জন পরিচালক। এখনও দেশে নিরবচ্ছিন্ন গণতন্ত্রের পদযাত্রা বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী আয়োজিত সভায় ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ৩০ মে ১৯৮১ সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে ভিডিও বার্তায় বেগম জিয়া বলেন, বাংলাদেশের গণতন্ত্রায়ন ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে আমৃত্যু কাজ করেছেন শহীদ জিয়াউর রহমান, কিন্তু সেই গণতন্ত্রের পদযাত্রা এখনও নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এদেশে গণতন্ত্র, স্বাধীনতা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা, স্বনির্ভরতা ও উন্নয়ন এবং নিজস্ব জাতীয়তাবাদ সৃষ্টির অনন্য রূপকার শহীদ জিয়া, যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। বেগম জিয়া বলেন, উন্নয়ন ও সবার জন্য রাজনীতির যে দীক্ষা জিয়াউর রহমান রেখে গিয়েছেন, সেটি বাস্তবায়নের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানানো হবে। সবার জন্য গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সকল সমস্যার সমাধানের যে রাজনীতি শহীদ জিয়া রেখে গেছেন, তা বাস্তবায়নের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। খুব শিগগিরই বাংলাদেশে আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বেগম খালেদা জিয়া। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। দেশের মানুষ ভোট দিয়ে প্রতিশ্রুতিশীল গণতান্ত্রিক সরকার গঠন করতে প্রস্তুত, কিন্তু সরকার তা অনুধাবন করতে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সংস্কার নিয়ে অযথা সময় ক্ষেপণে আপত্তি রয়েছে জনগণ ও রাজনৈতিক দলগুলোর। তাগিদ দেন অবিলম্বে জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্নের। ইফতেখার রেজার রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। আলোচনায় অংশ নিয়ে শহীদ জিয়ার জীবনের নানা দিক তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ বিশিষ্টজনেরা। অংশ নেন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার 10 মাস পার হলেও নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা না করায় জাতীয় রাজনীতি ও রাষ্ট্রে একটি অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। তাই জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করার আহ্বান জানান তিনি। দেশের জনগণ সরাসরি নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত করতে প্রস্তুত, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মনে হয় জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে। প্রস্তাবিত সংস্কার শেষ করে যদি তাদের ইন্টেনশন সঠিক থাকে, গণতন্ত্রের পক্ষে থাকে, আমরা দাবি করেছি ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে, তবে আমি এটাও মনে করি বিভিন্ন বিষয় বিবেচনা করে সংস্কার প্রস্তাব শেষ করে, যেহেতু কম বেশি সকল বিষয়
অধিকাংশ দলগুলোর মধ্যে একমত রয়েছে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবারও আহ্বান জানাই, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করুন, অবিলম্বে ডিসেম্বরের মধ্যেই সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন। দেশে স্থিতিশীল সরকার না থাকায় কাঙ্ক্ষিত বিনিয়োগ হচ্ছে না উল্লেখ করে তারেক রহমান বলেন, জনগণের সাথে যোগাযোগ ছাড়া প্রশাসন ও ফাইল নির্ভর হয়ে দেশের সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ছাড়া প্রশাসন নির্ভর, ফাইল নির্ভর বা ফাইল ওয়ার্ক দিয়ে সকল সমস্যার সমাধান যদি করা যেতই, তাহলে তো নিশ্চয়ই রাজনৈতিক দল বা রাজনীতির প্রয়োজন হতো না। সংস্কার নিয়ে সরকারের অযথা সময় ক্ষেপণে আপত্তি অবশ্যই রয়েছে, শুধু রাজনৈতিক দলের নয়, রাজনৈতিক দলগুলোর বাইরেও পত্র পত্রিকার মাধ্যমে আমরা দেখেছি বিভিন্ন সংগঠনও এ ব্যাপারে তাদের আপত্তির কথা জানিয়েছে। অনুষ্ঠানে থাইল্যান্ড থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে গণতন্ত্রে পৌঁছানোর সংগ্রামকে আরো তীব্র থেকে তীব্র করতে হবে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক, সুষ্ঠু এবং অবাধ নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছে ভারত। একই সঙ্গে জনগণের ইচ্ছা এবং ম্যান্ডেট নিশ্চিত করতেও আহ্বান জানিয়েছে দেশটি। বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন। নয়াদিল্লি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, ঢাকার এমন অভিযোগ অস্বীকার করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র দাবি করেন, বাংলাদেশের এসব অভিযোগ প্রকৃত সমস্যা থেকে দৃষ্টি সরানোর চেষ্টা মাত্র। সংবাদ সম্মেলনে জয়সওয়াল বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও শাসন ব্যবস্থার পূর্ণ দায়ভার বাংলাদেশ সরকারের ওপরই বর্তায়। বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত এশিয়ার ভবিষ্যৎ শীর্ষক ফোরামের বক্তব্যে তিনি একথা জানান। পৃথিবীতে তৃণমূলের ক্ষমতায়ন ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন প্রফেসর ডক্টর ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্ট। জাপানের নিক্কেই ফোরাম টোকিওতে এশিয়ান চ্যালেঞ্জ ইন এ টার্বুলেন্ট ওয়ার্ল্ড শীর্ষক সম্মেলনের আয়োজন করে, যেখানে বিশ্ব নেতাদের সাথে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দিনের শুরুতেই এই সম্মেলনে রাখা বক্তব্যে ডক্টর ইউনূস ২০ বছর আগে নিক্কেই ফোরাম যে তাকে এশিয়া পুরস্কার দিয়েছিল সে কথা স্মরণ করেন। জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করার অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, দিনকে দিন বিশ্ব পরিস্থিতি আরও বেশি সংকটময় হচ্ছে, যেখানে শান্তি সবচেয়ে ভঙ্গুর পরিস্থিতিতে আছে। গাজা, ইউক্রেন, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের রোহিঙ্গা পরিস্থিতির কথা তুলে ধরেন অধ্যাপক ইউনূস। and even between citizens and institutions. We are working hard to fulfill the dreams and aspirations of our people, to ensure justice, equality, freedom, and dignity of people, and prepare for a free, fair, and credible election, aiming at a smooth transition to democracy. যুদ্ধের পাশাপাশি পুরো বিশ্বকে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করতে হচ্ছে, কিন্তু এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেয়া হচ্ছে না, যা রাষ্ট্র ও সমাজের মধ্যে বিশ্বাসহীনতার জন্ম দিচ্ছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এশিয়ার দেশগুলোতে বিশ্বের অর্ধেক জনগোষ্ঠী বসবাস করে উল্লেখ করে তিনি এই অঞ্চলের মানুষের সম্ভাবনাকে কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন। People's empowerment and grassroots leadership matters more than ever. Asia needs a stronger and sustainable way to finance its development. Regional development banks, financial institutions should take lead in funding our growing needs. Asia is still one of the least connected regions in terms of trade. পৃথিবীর যে কোনো সমস্যা সমাধানে আলোচনার কোনো বিকল্প নেই উল্লেখ করে সেদিকে বেশি বেশি জোর দেওয়ার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান অধ্যাপক মোহাম্মদ ইউনূস।
It is also at the center of possibility. নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। সংস্কার এবং বিচার ছাড়া নির্বাচন হলে তা গণ অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা হবে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কাউকেই এই প্রতারণা করতে দেওয়া হবে না। প্রয়োজনে আবারও রাজপথে নেমে জীবন দিতে প্রস্তুত বলে জানান তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয় নাগরিক পার্টির প্রকৌশল উইংয়ের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অভিযোগ করেন, সংস্কার ও বিচার কাজে দেশি বিদেশি বিভিন্ন মহল থেকে বাধা দেয়া হচ্ছে। নির্বাচন কমিশন একটি দলের হয়ে কাজ করছে অভিযোগ এনে দ্রুত এর পুনর্গঠনের দাবি জানিয়েছেন তিনি। আর নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের দোসরদের বিচারের দাবি জানিয়েছেন। এদিন শেখ মোহাম্মদ শাহ মঈন উদ্দিনকে সমন্বয়ক এবং মেজর মোহাম্মদ সালাউদ্দিনকে সহ সমন্বয়ক করে এনসিপির প্রকৌশলী উইং এর ৪৮ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। রাজপথে নেমেছিল একটা নতুন দেশ গঠনের জন্য, দেশ সংস্কারের জন্য, জনগণ যাতে তার অধিকারগুলো পায় সেটার জন্য। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলকে সুবিধা ক্ষমতা দিতে কেউ রাজপথে নামেনি, কেউ জীবন দেয়নি। ফলে যদি আমরা দেখি যে গণ অভ্যুত্থানের ফলে যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা বাস্তবায়নে যদি সরকার ব্যর্থ হয়, যদি কোনো পক্ষ, রাজনৈতিক পক্ষ সেখানে বাধা তৈরি করে, তাহলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে এবং আমরা আমাদের জীবন দিতে আবারও প্রস্তুত থাকব। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ দেয়া হবে কি না সে বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ লিভ টু আপিল নিষ্পত্তি করে এই পর্যবেক্ষণ দেন। ইশরাক হোসেনের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, এই আদেশের ফলে নির্বাচন কমিশনের গেজেট স্থগিত হয়নি, তাই ইশরাক হোসেনকে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে। অপরদিকে রিটকারী আইনজীবী বলেন, সময়সীমা পার হওয়ায় গেজেটের কোনো কার্যকারিতা আর নেই। নির্বাচন কমিশনের আইনজীবী জানান, গেজেট ইতিমধ্যে প্রকাশিত হওয়ায় শপথ পাঠের দায়িত্ব মন্ত্রণালয়ের। শপথ না হলে শুক্রবার থেকে তীব্র আন্দোলনের ডাক দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, সরকারকে শেষবারের মতো শপথ আয়োজনের সময় দেয়া হচ্ছে, অন্যথায় আন্দোলন বেগবান করা হবে। আপিল বিভাগের শুনানির পর নগর ভবনে চলমান আন্দোলনে যোগ দিয়ে এসব কথা বলেন ইশরাক। শপথ ইস্যুতে সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতা। নাজিবুর রহমানের রিপোর্ট। বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার আকাশ ভেঙে অবিরত বৃষ্টি ঝরছে। এর মধ্যে ঢাকার দক্ষিণ নগর ভবনে অবস্থান নিয়েছিলেন ইশরাক হোসেনের সমর্থকরা। তাদের দাবি, আদালতের রায় মেনে শপথ আয়োজন করতে হবে অন্তর্বর্তী সরকারকে। দুপুরের পর আন্দোলনকারীদের মাঝে আসেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বলেন, সরকার শপথ নিয়ে বৈষম্যমূলক আচরণ করছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কতিপয় উপদেষ্টা তারা আমার প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে এবং তারা নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা এবং প্রশাসনের উপর হস্তক্ষেপের মাধ্যমে আমাকে যে শপথ গ্রহণ করানোর জন্য যে দায়িত্ব ছিল, সেই দায়িত্বটুকু পালনে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। অবিলম্বে শপথ আয়োজন না হলে আন্দোলন বেগবান করার হুঁশিয়ারি দেন ইশরাক হোসেন। শেষবারের মতো আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন, অন্যথায় আগামীকাল থেকে ঢাকা নগরবাসীকে সাথে নিয়ে এই আন্দোলনকে আরো বেগবান করা হবে। টানা 2 সপ্তাহের আন্দোলনে স্থবির নগর ভবন। ঈদকে সামনে রেখে প্রশাসনিক কার্যক্রম বন্ধ সংস্থাটিতে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ইশরাক হোসেনের বিষয়ে আদালতের রায়ের কপি না পাওয়া পর্যন্ত কোনো মন্তব্য করতে চায় না নির্বাচন কমিশন। রায় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এটা পাওয়ার পরে এটা কি রায় আসে, কি ধরনের সিদ্ধান্ত আসে, ইত্যাদি আইনগত বিভিন্ন দিক পরীক্ষা নিরীক্ষা করে আমাদের যা করণীয় সেটা আমরা সেভাবে করব।
না, রায় তো পাই নাই আমি। টেলিভিশনের হেডলাইন দেখে তো কোনো সিধা মন্তব্য করা যায় না। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে আগামী জুলাইয়ে তার ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে আগাম অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার টোকিওর ইম্পেরিয়াল হোটেলে মাহাথিরের সঙ্গে বৈঠকে তার ১০০তম জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানান ডক্টর ইউনূস। ৩০তম নিকেই ফোরাম ফিউচার অফ এশিয়া সম্মেলনের ফাঁকে একে অপরের সঙ্গে দীর্ঘকালের বন্ধুত্বের স্মৃতি স্মরণ করেন। প্রায় ৪০ মিনিটের বৈঠকে বাংলাদেশের আসিয়ান সদস্যপদ লাভের আকাঙ্ক্ষা এবং রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু প্রাধান্য পায়। পরে প্রধান উপদেষ্টার অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা প্রেসিডেন্ট ডক্টর তানাকা আকিহিকো। এ সময় তিনি মহেশখালী মাতারবাড়ি সমন্বিত উন্নয়ন উদ্যোগে সমর্থন জোরদার করতে জাইকার প্রতি আহ্বান জানান, যাতে অঞ্চলটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হতে পারে। টানা বর্ষণে জলাবদ্ধতা দেখা দিয়েছে রাজধানীর বেশিরভাগ এলাকায়। পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী। জলাবদ্ধতার সাথে ভোগান্তি বাড়িয়েছে তীব্র যানজট। এছাড়া দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও অনেকেই পাননি কোনো বাহন। মাঝে মধ্যে কেউ রিকশা অথবা সিএনজি পেলেও গুনতে হয় দ্বিগুণ থেকে ৩ গুণ ভাড়া। কেউ বা আবার বাড়তি ভাড়া না গুনে হাঁটু পানির মধ্যেই বৃষ্টিতে ভিজে ভিজে যান গন্তব্যে। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার, বাংলা মোটর, শাহবাগ, সচিবালয়, পল্টন, মতিঝিল, কমলাপুর, বাসাবো, মুগদা, মান্ডা এলাকায় এমন চিত্র দেখা গেছে। তীব্র জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন ফুটপাতের দোকানিরাও। এসব এলাকা ঘুরে দেখা গেছে ফুটপাতে থাকা বেশিরভাগ দোকানই বন্ধ। নিম্নচাপের কারণে আগামী ৪৮ ঘন্টা ঢাকা সহ সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ঘূর্ণিঝড়ের রূপ নেয়ার শঙ্কা নেই। সকল সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া টানা বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। নিম্নচাপের ফলে টানা ২ দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে সবকটি সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। টানা বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে বরিশাল, ভোলা, চাঁদপুর, পটুয়াখালী ও নোয়াখালীর অভ্যন্তরীণ সকল রুটে নৌ চলাচল বন্ধ রয়েছে। ভারী বৃষ্টির কারণে উপকূলীয় অঞ্চলগুলোতে পানি প্রবাহ বেড়েছে। অতিরিক্ত পানি প্রবাহে ভোলায় পল্টন ভেঙে পড়েছে। সকাল থেকে বৃষ্টির মধ্যে লঞ্চের জন্য ওয়েট করতেছি। কালই তো বর্ষা নামতে আছে, কোনো কাজ কাম নাই, কিছু না, কি করে খাবো আমরা? বর্ষা তো বাড়ি থেকে নামতে পারে না, বাসা থেকে বৃষ্টির কারণে আবহাওয়া খারাপ। উদলা গাড়ি চালাই, বৃষ্টি হলে তো চালাতে পারি না, ঘরেই বন্দরে ধুই দেওয়া লাগে। নিম্নচাপের প্রভাবে সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা ও ভারী বৃষ্টি হচ্ছে, সঙ্গে রয়েছে দমকা হাওয়া। এই বৃষ্টিপাত আরও 2 দিন অব্যাহত থাকতে পারবে এবং 1 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে। এর সাথে থাকবে দমকা বাতাস, ঝোড়ো হাওয়া, কখনো কখনো বিভিন্ন অঞ্চলে বজ্র বৃষ্টিও হতে পারে। এই বজ্র বৃষ্টির সাথে বজ্রপাতও থাকতে পারে। 1 তারিখের পর বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই কমে যাবে। 2 দিন টানা বৃষ্টিপাত হলেও ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই। আবহাওয়া অফিস বলছে বৃষ্টির কারণে সৃষ্ট হবে জলাবদ্ধতা। বিশেষ করে চট্টগ্রাম মহানগরের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের কারণে অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে মর্মে আমরা ভারী বৃষ্টিপাতের সাথে এই সাবধান থাকতে বলেছি। টানা এই বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। আবহাওয়া তথ্য বলছে অতি ভারী বর্ষণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম, রাঙামাটি এইসব অঞ্চলে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। জিএম কাদেরের বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত 8:30টার দিকে 50 থেকে 60 জন যুবক মিছিল নিয়ে জিএম কাদেরের নগরীর সেনপাড়ার স্কাই ভিউ বাসভবনের দিকে আসে। আচমকা তারা আক্রমণ করে বাসভবনের জানালার কাঁচ ভেঙে মূল ভবনে ঢোকার চেষ্টা করে। ভেতরে ঢুকতে না পেরে আক্রমণকারীরা রাস্তায় অবস্থান নেয়।
এ সময় ফ্যাসিস্টের দোসর জিএম কাদের এবং জাতীয় পার্টি এমন স্লোগান দিতে থাকে তারা। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে জাতীয় পার্টির নেতাকর্মীরা স্কাই ভিউতে ছুটে আসে এবং এই ঘটনার জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে দায়ী করে। রংপুরে জাতীয় পার্টির সন্ত্রাসীরাই প্রথমে দেশীয় অস্ত্র নিয়ে ২৪-এর গণ অভ্যুত্থানের আন্দোলনকারীদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বৃহস্পতিবার রাতে লালমনিরহাট শহরের মিশন মোড়ে এক পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের গ্রেফতার দাবিও করেন সার্জিস আলম। যারা রংপুরে 2024-এর অভ্যুত্থানে একসাথে লড়াই করেছে তাদের সকলের একটা অংশগ্রহণ ছিল। তারা তাদের জায়গা থেকে প্রতিক্রিয়া দেখিয়ে তার বাসার সামনে বিক্ষোভ করেছে। ওইখানকার কিছু স্থানীয় জাতীয় পার্টির সন্ত্রাসী সমর্থক তারা তাদের দেশীয় অস্ত্র নিয়ে 24-এর যারা একসাথে আন্দোলন করেছে তাদের উপরে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। ফ্যাসিস্টদের দোসরদের প্রশাসন যেন প্রোটেকশন না দিয়ে বরং তাদেরকে তাদের আইনগত প্রক্রিয়ায় গ্রেফতার করে। পঞ্চগড়ে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে 2 নারী ও 1 শিশু নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে বোদা দেবীগঞ্জ সড়কের পাকুড়িতলা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি রাজস্ব আয় বাড়াতে নতুন করে কয়েকটি পণ্যে কর বাড়তে পারে কর্পোরেট করের হারও। তবে আগামী বাজেটের চ্যালেঞ্জ মোকাবেলায় কর না বাড়িয়ে কর ফাঁকি বন্ধে নীতি প্রণয়নে বেশি মনোযোগী হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। মেজবা হাসানের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজস্ব বাড়াতে অন্তর্বর্তীকালীন সরকার নানা পদক্ষেপ নিলেও অর্থনীতির নানা সংকটে খুব একটা কাজে আসেনি। চলতি অর্থবছরের প্রথম 10 মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল প্রায় 3,59,000 কোটি টাকা, যার আদায় হয়েছে 2,87,000 কোটি। লক্ষ্যমাত্রা পূরণ দাতা সংস্থার দেওয়ার শর্ত, সেই সাথে রাজস্ব বাড়ানোর চাপের মধ্যে নতুন করে আলাদা 2টি বিভাগের অধ্যাদেশে কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে পিছিয়েছে গতিপথ। এমন বাস্তবতায় নতুন করে আয় ব্যয়ের হিসেব নিকেশ কষাটা কতটা চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। রেভিনিউ মোবিলাইজেশন খুব জোরে সোরে করতে হবে, কিন্তু একই সাথে কিন্তু এই যে আমাদের বাণিজ্য করের উপরে যে রাজস্বর যে আমাদের রিলায়েন্সটা নির্ভরশীলতা এইটা কমাতে হবে। এই বছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা জিডিপির 14, 15 বা 12% যদি উন্নীত করতে চাই, ইভেন 10% যদি উন্নীত করতে চাই, তাহলে আমাদের রাজস্ব লক্ষ্যমাত্রা আরও অনেক বেশি হবে। শুধুমাত্র এনবিআর বিলুপ্তি করে সংস্কার সম্ভব নয় জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন এজন্য প্রয়োজন বাস্তবভিত্তিক সিদ্ধান্ত। অনলি সেপারেশন ইজ নট দ্য সলিউশন। আপনার সেপারেশন কিভাবে করছেন, এই সেপারেশনের পরবর্তী পর্যায়ে সেই পলিসি প্রণয়নের কার্যক্রমগুলি কীভাবে পরিচালিত হবে, কারা পরিচালনা করবেন, সেখানে প্রফেশনালিজম থাকবে কিনা, এই বিষয়টি যেমন দেখতে হবে, তেমনিভাবে আপনার রাজস্ব বাস্তবায়ন যে উইং আছে সেখানেও কিন্তু আসলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে, এখানে বিনিয়োগ বাড়াতে হবে। মূল্যস্ফীতি বিবেচনায় করের হার না বাড়িয়ে কর ফাঁকি রোধে নীতি প্রণয়নের পরামর্শ বিশেষজ্ঞদের। ট্যাক্স রেটটা বাড়াবার কোনো সুযোগ নেই, কিন্তু ট্যাক্স বেসটা বাড়াতে হবে। এই চেষ্টাটা আমার মনে হয় শিথিল, এটাকে আরও জোরদার করতে হবে। ন্যূনতম করের যে সংক্রান্ত যে বিধান আছে সেই বিধানটা পরিবর্তন আনা, এটাই আয়কর বিভাগের জন্য অত্যন্ত চ্যালেঞ্জ। হয়তো তারা একবারে পারবে না, কিন্তু তাদের 2 বছর, 3 বছর বা 4 বছর মেয়াদে একটা কর্মপরিকল্পনা করতে হবে। আগামী অর্থ বছরের জন্য রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,99,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় 7.6% বেশি। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। কনকা ফ্রিজ প্রেজেন্টস কোরবানির পশুর হাটের খবর। ঈদুল আজহা দোরগোড়ায়,
সারা দেশে জমে উঠেছে কোরবানি পশুর হাট। হাটগুলোতে দেশীয় গরুর আধিক্য দেখা গেছে। নেত্রকোনার বিভিন্ন হাটে উঠতে শুরু করেছে কোরবানির পশু। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সবচেয়ে বড় নেত্রকোনা বারোহাট্টা উপজেলার নৈহাটি বাজার। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এখান থেকে গরু কিনে নিয়ে যায়। এছাড়া জেলার ঐতিহ্যবাহী নৈহাটি পশুর হাট, শহরের রাজুর বাজার, অন্যান্য পশুর হাটও জমজমাট। গতবারের চেয়ে এবছর পশুর দাম বেশি বলে ক্রেতাদের অভিযোগ। তবে বিক্রেতারা বলছেন গোখাদ্যের দাম দ্বিগুণ হয়, লালন পালনে তাদের খরচ বেড়েছে। সেই তুলনায় গরুর দাম কম। জেলায় এবছর চাহিদার তুলনায় বেশি গবাদি পশু রয়েছে বলে জানায় প্রাণী সম্পদ অধিদপ্তর। এদিকে নাটোরেও জমে উঠেছে পশুর হাট। 12টি স্থায়ী হাটের পাশাপাশি 14টি অস্থায়ী পশুর হাট বসেছে। নাটোরের এবছর 5,14,000 কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। ইস্পাহানে প্রিমিয়াম টি খেলার খবর। ফুটবল। আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ইউরোপীয় দেশের বিপক্ষে খেলার ইচ্ছা বাংলাদেশের। জাতীয় স্টেডিয়ামেই 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নেবে হামজা সমিত্রা। বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সভার পর এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে পেশাদার লীগ কমিটির বৈঠকও হয়েছে বৃহস্পতিবার। আগামী মৌসুমে বাফুফের কার্যনির্বাহী কমিটি, সাব কমিটি ও অ্যাডহক কমিটির কোনো সদস্য ডাগ আউটে দাঁড়াতে পারবে না বলে সিদ্ধান্ত এসেছে। বয়সভিত্তিক ফুটবলারদের বড় মঞ্চের সুযোগ করে দিতে প্রতিটি ক্লাবে 5 জন অনূর্ধ্ব 20 ফুটবলার নিবন্ধন করার সিদ্ধান্ত নেওয়া হয়। অবশ্যই মূল একাদশে একজন অনূর্ধ্ব 20 ফুটবলার রাখতে হবে। এছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর ফুটবলারদের লোকাল খেলোয়াড় হিসেবে নিবন্ধন করতে পারবে ক্লাবগুলো। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। বিসিবি সভাপতি ফারুকের মনোনয়ন বাতিল করে প্রজ্ঞাপন, সম্ভাব্য সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এখনো দেশে বাধাগ্রস্ত হচ্ছে গণতন্ত্র, খালেদা জিয়া। নির্বাচন হোক ডিসেম্বরের আগেই, তারেক রহমান। শপথ না হলে আজ থেকে তীব্র আন্দোলন, ইশরাক। রায়ের কপি পেলে আইন দেখে সিদ্ধান্ত সিএসি। দিনরাত অবিরাম বৃষ্টি, ডুবে গেছে ঢাকার অলিগলি। শুক্রবার দিনভরও চলবে একই অবস্থা, আবহাওয়া দপ্তর। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।